পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমাম হোসেন আজকে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি বাংলা বিষয়ে একটি অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমরা একজন বিখ্যাত বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করছিলাম, তার গল্প শুনছিলাম। ছোট থেকে কিভাবে তিনি একজন বড় মাপের বিজ্ঞানী হয়ে উঠলেন, সেই ভাবুক ছেলেটির গল্প আমরা শুনছিলাম। তো বন্ধুরা, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু গল্পের তার সম্পর্কে শুনবো, তার সম্পর্কে আরও গল্প শুনবো ভাবুক ছেলেটি সম্পর্কে। আমরা একটু গত ক্লাসের পড়াগুলো মনে করার চেষ্টা করি, তাহলে আজকের পড়াটা আমাদের শুনতে বুঝতে সুবিধা হবে। তো আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করছি। ছেলেটি ছোটবেলা কি কি নিয়ে ভাবতো, অর্থাৎ সেই যে ভাবুক ছেলেটি গত ক্লাসে আমরা পড়েছিলাম, ছেলেটি ছোটবেলা কি কি নিয়ে ভাবতো? ছোটবেলা রোদ বৃষ্টি, তারপরে বিদ্যুৎ চমকায় কেন, গাছ ভেঙে গেলে ব্যথা পায় কিনা, এসব নিয়ে ভাবতো, তাই না? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ছেলেটি বাবাকে কি নিয়ে প্রশ্ন করেছিল? গাছ কাটলে বা ভেঙে গেলে ব্যথা পায় কিনা। তোমরা ঠিক বলেছ। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, ছেলেটি কোন স্কুল থেকে প্রবেশিকা পাশ করে? মনে আছে? কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে প্রবেশিকা পাশ করে। ধন্যবাদ তোমাদের। এবার চলো আজকের পাঠ আমরা একটু দেখে নিই। আজকে আমরা পড়ব জগদীশচন্দ্র 1 বছর এখান থেকে যোগাযোগের ক্ষেত্রে পর্যন্ত। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। আজকের পাঠ থেকে আমরা শিখতে পারবো কি? পাঠ্য অংশ শুদ্ধ উচ্চারণে সাবলীলভাবে পড়তে পারবে, শব্দের সমার্থক শব্দ বলতে পারবে, অর্থাৎ একটি শব্দের অন্য আরেকটি শব্দ বা এটা যেটাকে প্রতিশব্দ বলে সেটা তোমরা বলতে পারবে, তোমরা শিখতে পারবে, নতুন শব্দের অর্থ জানতে পারবে এবং বিষয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। তো বন্ধুরা, এবার চলো আমরা ছবিতে ছবিতে গল্পটি আরও শুনি। এই ভাবুক ছেলেটির গল্প আরও শুনি। কি হলো? সে যে বিলেত গেল ডাক্তারি পড়তে, এরপর কি হলো? তোমরা দেখতে পাচ্ছ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। নিশ্চয় মনে আছে, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে জগদীশচন্দ্র বিলেত গিয়েছিলেন ডাক্তারি পড়ার জন্য। শেষ পর্যন্ত আর ডাক্তারি পড়া হলো না। 1 বছর পড়ার পর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। এরপর 1885 সালে উচ্চশিক্ষা লাভ করার পর 1885 সালে তিনি দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। জগদীশচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনেক খ্যাতিমান বিশ্ববরেণ্য শিক্ষকদের সান্নিধ্য পেয়েছিলেন, তাদের কাছ থেকে শিখতে পেয়েছিলেন। সেজন্য তিনি পদার্থবিজ্ঞানেও তার জ্ঞানের পরিধি অনেক বেড়ে গিয়েছিল। সেজন্য তিনি এই পদার্থবিজ্ঞানের অন্যান্য বিষয় সম্পর্কে আরও বেশি গবেষণা করতে তিনি উৎসাহিত হতে পেরেছিলেন, অনেক কিছু জানতে পেরেছিলেন। তো তিনি সেখান থেকে শিক্ষা অর্জন করে দেশে আসলেন 1885 সালে। তিনি ইচ্ছে করলে কিন্তু বিদেশেই থেকে যেতে পারতেন। এত বড় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এত ভালো বিষয়ে পড়াশোনা করে বিদেশেই তাকে অনেকে অধ্যাপক পদে যোগ দেওয়ার জন্য, অনেক বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি সেখানে যাননি। তিনি দেশে ফিরে আসেন দেশের সেবা করার জন্য, দেশের মানুষের উপকার করার জন্য, দেশকে উন্নত কিভাবে আরও বেশি উন্নত করা যায় সেই ভালোবাসা থেকে তিনি দেশে ফিরে এসেছিলেন। তো তিনি দেশে ফিরে এসে কি করলেন? যে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি যোগ দেন। আর তিনি যখন যোগ দেন 1885 সাল, তখন আমাদের দেশ ছিল পরাধীন। পরাধীন মানে স্বাধীনতা ছিল না। আমাদেরকে তখন শাসন করত কারা? আমাদেরকে ব্রিটিশরা, ইংরেজরা তখন শাসন করত, শাসনের নামে শোষণও করত। জগদীশচন্দ্র বসুর প্রতিও তারা অন্যায় অবিচার করেছিল, আমরা সেটা এখন দেখব। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। ধরো প্রেসিডেন্সি কলেজের অনেক শিক্ষকই আছেন, শিক্ষকদের মধ্যে যারা ইংল্যান্ড থেকে এসেছেন তারা যে বেতন পেতেন, আর আমাদের দেশের ভারতীয় একজন শিক্ষক, তখন তো আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে একসাথেই ছিলাম, আমাদের দেশের একজন শিক্ষক যদি ওখানে শিক্ষকতা করেন তাহলে তাকে বেতন দেওয়া হতো ভারতীয় বলে 1 ভাগ কম, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ দেওয়া হতো। উদাহরণ দিচ্ছি তোমাদের, ধরো বেতন হচ্ছে 9,000 টাকা,
উদাহরণ হিসেবে বলছি। তো 9,000 টাকা যদি বেতন হয়, তাহলে ইংরেজ শিক্ষক পাবেন, ব্রিটিশ শিক্ষক পাবেন 9,000 টাকা পুরোই। কিন্তু ভারতীয় এই আমাদের দেশের শিক্ষক যারা, তারা পাবেন 3/2 ভাগ। তাহলে 9,000-এর 3/2 কত? 6,000 টাকা, 3,000 টাকা কম পাবেন। আর জগদীশচন্দ্রের বেলায় আরও বেশি অন্যায় হয়েছে, সেটা দেখো। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে, অর্থাৎ তাকে তখনও স্থায়ীভাবে ওই কলেজে নিয়োগ করা হয়নি, তিনি অস্থায়ীভাবে আছেন। সেজন্য কি করেছেন, তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। তাহলে 9 থেকে 3/2 হচ্ছে 6, আবার আরও যদি 1 ভাগ কেটে নেওয়া হয় তাহলে থাকে কত? 6 থেকে 3 গেলে থাকে 3। তার মানে যেখানে বেতন অন্য শিক্ষকরা, ব্রিটিশ শিক্ষকরা পান 9,000, সেখানে জগদীশচন্দ্র বসুকে দেওয়া হতো 3,000 টাকা, ধরো উদাহরণ হিসেবে বলছি, অর্থাৎ 3/1 দেওয়া হতো। তাহলে এটা কেমন অন্যায় অবিচার! একই রকম শিক্ষাগত যোগ্যতা, একই রকম মেধা নিয়ে, এত ভালো পড়ালেখা নিয়ে, এত ভালো রেজাল্ট নিয়ে তিনি দেশে আসলেন, শিক্ষকতা করা শুরু করলেন, অথচ তার প্রতি অবিচার করা হলো, তাকে বেতন কম দেওয়া হতো। জগদীশচন্দ্র এটা মেনে নিতে পারেননি। তিনি কি করেছেন? জগদীশচন্দ্র এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। জগদীশচন্দ্র তিনি এই ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে, যে আমি যেমন শিক্ষকতা করি, আমার যেমন মেধা আছে, জ্ঞান আছে, ভালো ফলাফল, ভালো জায়গা থেকে আমি পাশ করে এসেছি, অথচ আমাকে বেতন দেওয়া হবে 3/1, আর অন্য ব্রিটিশ শিক্ষকরা পাবে পুরো 3 ভাগ, এটা তো মেনে নেওয়া যায় না। সেজন্য তিনি এর প্রতিবাদ জানিয়ে দীর্ঘ 3 বছর কোনো বেতন নেননি, কোনো টাকা নেননি, 1 পয়সা নেননি তিনি। এই 3 বছর এভাবে তিনি কাটিয়েছেন। এরপর কি হলো বন্ধুরা? শেষ পর্যন্ত ইংরেজ সরকার নতি স্বীকার করলো। কি করলো? ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন, যে এই লোকের সাথে তো আমরা পেরে উঠবো না, এবং আসলেই তো সে যা বলছে যে তাকে পূর্ণ বেতন দিতে হবে, তার সেই যুক্তি বা তার সেই দাবি তো সঠিক, তাহলে কেন আমরা তাকে কম দিব? সেজন্য শেষ পর্যন্ত 3 বছর পর ইংরেজ সরকার তার দাবি মেনে নিতে বাধ্য হন। তারা কি করে? সকল বকেয়া পরিশোধ করে, বকেয়া মানে বাকি টাকা, এই যে 3 বছর যত টাকা জমা হয়েছে, তার যত বেতন, ফুল বেতন, ওই 3/1 না, পুরো বেতন 3 বছরে যা জমা হয়েছে, এই সমস্ত বকেয়া টাকা পরিশোধ তো করেছে, এবং তাকে চাকরিতে স্থায়ী করে নেয়, অর্থাৎ স্থায়ীভাবে তাকে ওই কলেজে নিয়োগ দেওয়া হয়। এরপর কি হলো? তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। এই যে ব্রিটিশ সরকার বা ইংরেজ সরকার তাকে মেনে নিতে বাধ্য হলো, তাকে স্থায়ীভাবে নিয়োগ দিল এবং তার দাবি মেনে নিল, তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। আর লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। এর মধ্যে কিন্তু তার অনেক গবেষণা, বিশ্ব যেই ম্যাগাজিন আছে তোমার বিজ্ঞান বিষয়ে বিভিন্ন তথ্য, বিভিন্ন লেখালেখি প্রকাশিত হয়, সেই রকম ম্যাগাজিনে তার অনেক লেখা, অনেক গবেষণার কথা প্রকাশিত হয়েছে। বিশ্বের অনেক খ্যাতিমান, তখনকার সময় খ্যাতিমান বিজ্ঞানী যারা ছিলেন, তারা সবাই জগদীশচন্দ্র বসু সম্পর্কে জেনে গেছে, তার সম্পর্কে পরিচিত হয়েছে। তো লন্ডন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। এটা একটা সম্মানজনক উপাধি, ডক্টর অফ সায়েন্স। ডিএসসি মানে ডক্টর অফ সায়েন্স, এই সম্মানজনক একটা উপাধি জগদীশচন্দ্র বসুকে তারা দেয়। তাহলে একজন বাঙালি হিসেবে এটা আমাদের জন্য গর্বের যে আমাদেরই একজন বাঙালি ডক্টর অফ সায়েন্স পেয়েছে, এবং প্রথম বাঙালি হিসেবে সেই তৎকালীন সময়ে। এরপর কি হলো? জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। জগদীশচন্দ্রের অনেক আবিষ্কার আছে, যদিও আসলে তিনি সব আবিষ্কার যে করলেন সেগুলোর এটাকে বলে প্যাটেন্ট, যে সেটা করতে পারেননি, সেজন্য তার নাম ওভাবে উচ্চারিত হয় না। কিন্তু তার বিভিন্ন বিশ্ব জার্নালে, তোমার এই ম্যাগাজিনে তার অনেক লেখা, অনেক গবেষণামূলক লেখা, অনেক গবেষণার ফলাফল তিনি প্রকাশ করেছিলেন। তো সেই গবেষণাগুলো সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, যে বাঙালি একজন বিজ্ঞানী এত সুন্দরভাবে গবেষণা করছেন। তো এত সব গবেষণার মধ্যে একটা গবেষণা তাকে বেশি পরিচিতি এনে দেয়, সবার মাঝে তিনি পরিচিতি লাভ করেন এই গবেষণাটা দিয়ে, সেটি হচ্ছে গাছেরও প্রাণ আছে। এটা তিনি আবিষ্কার করেছেন, একটি যন্ত্র।
মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, যে পরীক্ষা করে, যে গাছেরও প্রাণ আছে। এই সত্য তিনি প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। শুধু গাছের প্রাণ আছে এটাই দেখার নেই, তিনি এটাও দেখিয়েছেন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অনেক মিল আছে। আমরা মানুষ সহ অন্যান্য প্রাণীরা যে ছোট অবস্থা থেকে বড় হই, আমাদের গঠনগত পরিবর্তন হয়, তারপর এক সময় আবার আমরা মৃত্যুর দিকে ধাবিত হই, ঠিক তেমনি উদ্ভিদ বা গাছও ছোট থেকে বড় হয়, ডালপালা ছড়ায়, ফল দেয় এবং শেষে মৃত্যুর দিকে ধাবিত হয়। এইভাবে তিনি দেখিয়েছেন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অনেক মিল আছে, খাদ্য গ্রহণের দিক থেকে মিল আছে, খাদ্য তৈরির দিক থেকে মিল আছে, এসব বিষয়ে তিনি গবেষণা করেছেন। এরপর কি 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। এটা একটা বিখ্যাত এবং অনেক বড় মাপের আবিষ্কার, যে 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন, যে তরঙ্গ সৃষ্টি করেছেন। এই যে আমার কথা এখন তোমরা শুনতে পাচ্ছ, আমার এই কথাটাকে তরঙ্গের মাধ্যমে রেকর্ড হচ্ছে, সেটা আবার তোমরা এখন শুনতে পাচ্ছ। এই যে আমরা মোবাইলে কথা বলি, টেলিভিশনে কথা শুনি, ছবি দেখি, এগুলো সব তরঙ্গের মাধ্যমে হয়। এই যে তরঙ্গ কিভাবে তৈরি করা যায়, অনেক ক্ষুদ্র ছোট তরঙ্গ, সেটাই তিনি সৃষ্টি করেছেন এবং এটা সারা বিশ্বে তখন একটা আলোড়ন তুলেছিল যে বাঙালি একজন বিজ্ঞানী, ভারতীয় একজন বিজ্ঞানী এই রকম তরঙ্গ আবিষ্কার করেছেন, তরঙ্গ সৃষ্টি করে দেখিয়েছেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ তিনি দেখিয়েছেন যে এই যে তরঙ্গ, যেটা চোখে দেখা যায় না, পরীক্ষার বিশেষ যন্ত্রের মাধ্যমে সেটা ধরা যায়, এই তরঙ্গ তোমার দেয়ালের বাইরে, দেয়ালের ওপারে পর্যন্ত চলে যায় ভেদ করে। সে থেকে তিনি সিদ্ধান্ত নিলেন তাহলে তথ্য এরকম দূরে আদান প্রদান করা যাবে। সেই থিমের উপর, সেই গবেষণার উপর ভিত্তি করেই, তার সেই গবেষণালব্ধ তথ্য থেকেই কিন্তু পরবর্তীকালে এই যে রেডিও বলো, তারপরে তোমার অর্থাৎ বেতার, টেলিভিশন, মোবাইল ফোন কিংবা যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গ এখন কাজে লাগাচ্ছে পরবর্তীকালে বিজ্ঞানীরা। এটা নিয়ে আরও গবেষণা করে আজকের দিনে এই তরঙ্গকে এই পর্যন্ত, আধুনিক পর্যায় পর্যন্ত নিয়ে এসেছেন। তাহলে কত বড় আবিষ্কার ছিল এই জগদীশচন্দ্র বসুর তরঙ্গ সৃষ্টি। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। এই যে জগদীশচন্দ্র বসু যে তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করলেন, সেই তরঙ্গের মাধ্যমেই এখন আমরা মোবাইল ফোনে এই যে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে তোমার সিগন্যাল যাচ্ছে, এটা কি? এটাই হচ্ছে আসলে তরঙ্গ, ইংরেজিতে বলে ওয়েভ। তো এই যে তরঙ্গের মাধ্যমে তথ্য আদান প্রদান করছি, কথা আদান প্রদান করছি, চিঠিপত্র, ইমেইল, এগুলো আদান প্রদান করছি। এভাবে তোমার বেতার, টেলিভিশন এবং রাডার সহ, রাডার দিয়ে যে দূরের বস্তুকে নির্ধারণ করা যায়, তারপরে বিশেষ করে তোমার বিমানবন্দরে প্লেন ওঠানামার ক্ষেত্রে কিংবা যুদ্ধক্ষেত্রে রাডার ব্যবহার করা হয়। এছাড়া মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এখন তো বিশ্ব আরও বেশি ছড়িয়ে পড়ছে, আকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা হচ্ছে, প্রাণের অস্তিত্ব আছে কিনা সেই গ্রহ নিয়ে আলোচনা হচ্ছে, মহাকাশে মহাকাশ স্টেশন করা হয়েছে, তোমার মহাকাশ যান পাঠানো হচ্ছে। এই যে বিজ্ঞানীরা মহাকাশ থেকে পৃথিবীতে যোগাযোগ করছেন কিংবা মঙ্গল গ্রহে যে গবেষণা করছেন, অন্যান্য গ্রহে যে গবেষণা হচ্ছে, এই তথ্য আদান প্রদান হচ্ছে কিন্তু এই তরঙ্গের মাধ্যমে। আজকে বিজ্ঞানী এই জগদীশচন্দ্র বসু কত বড় আবিষ্কার করে গিয়েছেন, আমরা এখন তা বুঝতে পারছি। তো বন্ধুরা, এইভাবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সারা বিশ্বে একটি বিখ্যাত হয়ে আছেন, সম্মানজনক স্থান করে আছেন, যে তিনি একজন বাঙালি বিজ্ঞানী হিসেবে বিশ্বের অন্যান্য বিজ্ঞানীদের, অন্যান্য খ্যাতিমান বিজ্ঞানীদের সাথে তাল মিলিয়ে তিনি অনেক বড় আবিষ্কার করে গেছেন, যা আজকের দিনে মানুষের কাজে লাগছে, মানুষের উপকারে লাগছে। তো আজকে আমরা এইটুকুই আলোচনা করব যোগাযোগের ক্ষেত্রে এ পর্যন্ত। এর যে বাকি অংশ আছে সেটা আমরা আরও একটি ক্লাসে আমরা শুনবো। তো আজকে পাঠ থেকে এবার চলো আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই, যেটা আমাদের কাজে লাগবে। আজকের পাঠ থেকে আমরা কিছু শব্দের অর্থ দেখে নিচ্ছি। অধ্যাপক, অধ্যাপক অর্থ কি হতে পারে? অধ্যাপক অর্থ যিনি অধ্যাপনা করেন। বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অধ্যাপক বলা হয়। আচ্ছা, এরপর পরাধীন। পরাধীন অর্থ কি?
অন্যের অধীন, স্বাধীন নয়। পরাধীন অর্থ অন্যের অধীন। স্বীকৃতি, স্বীকৃতি অর্থ কি হতে পারে শিক্ষার্থীরা? স্বীকৃতি মানে হচ্ছে মেনে নেওয়া। এরপরে আছে বকেয়া, বকেয়া অর্থ বাকি। এরপরে শব্দটি হচ্ছে ডিএসসি, ডিএসসি অর্থ ডক্টর অফ সায়েন্স। লন্ডন বিশ্ববিদ্যালয় জগদীশচন্দ্র বসুকে এই ডিএসসি ডিগ্রি প্রদান করেছিল, সম্মানসূচক একটি ডিগ্রি। সবশেষে আছে গবেষণা, গবেষণা অর্থ কি হতে পারে? গবেষণা অর্থ পরীক্ষা নিরীক্ষা করা, কোনো একটি বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা, পরীক্ষা নিরীক্ষা করা, এটার নাম হচ্ছে গবেষণা। তো বন্ধুরা, আমরা তো ছবির মাধ্যমে গল্পটি শুনলাম, এবার চলো আমরা একটু পাঠ্য বই খুলি। পাঠ্য বইয়ে আমরা একটু গল্পটা আরও একবার পড়ি এবং শুনি। আমি এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 86 নং পৃষ্ঠা খোলো। আমি এখন তোমাদেরকে আজকের পাঠের অংশটুকু পড়ে শোনাচ্ছি। তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং বইয়ের লেখার সাথে তোমরা মিলাতে থাকো। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের কেমব্রিজ, শব্দটি হচ্ছে কেমব্রিজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন, সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। তো আজকে আমরা এটুকুই আলোচনা করলাম বন্ধুরা। এবার চলো আরও একটি নতুন জিনিস আজকে শিখি, নতুন কিছু শব্দ শিখি আমরা। শব্দে কিছু সমার্থক শব্দ তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ একই শব্দের অর্থ একই, কিন্তু শব্দটা অন্য হবে, অন্য আরেকটি শব্দ। অর্থ ঠিক রেখে ভিন্ন রকম শব্দ। যেমন ছেলে, ছেলেকে আমরা অন্য কি নামে ডাকি? অন্য কি নামে ডাকে মানুষরা? পুত্র বলে, তনয় বলে। মা, মাকে আমরা কি বলি? জননী বলি, আম্মা বলি। এইভাবে একই শব্দর যে ভিন্ন ভিন্ন নামে ডাকি, এগুলো কি বলে? সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তো এরকম আরও কিছু আমরা শব্দ দেখে নিয়ে আসো। গাছ, গাছের আরও দুটি যদি সমার্থক শব্দ তোমাদেরকে বলতে বলি, গাছের আরও দুটি সমার্থক শব্দ হতে পারে বৃক্ষ, তরু। হ্যাঁ, এরপর আকাশ, আকাশের দুটি সমার্থক শব্দ হতে পারে আসমান, গগন। এরপর মেঘ, মেঘের দুটি সমার্থক শব্দ জলদ, বারিদ। আমরা নতুন নতুন শব্দ শিখছি। গ্রাম, গ্রামের দুটি সমার্থক শব্দ কি? পল্লী, গাঁ, এটা তোমরা সবাই জানো। জগৎ, জগতের দুটি সমার্থক শব্দ কি হতে পারে? হ্যাঁ, জগৎ হতে পারে পৃথিবী, বিশ্ব। ধরণী। এরপর সবশেষে আছে তরঙ্গ, তরঙ্গের সমার্থক শব্দ ঢেউ, উর্মি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পাঠ। চলো এবার আমরা একটু পাঠ মূল্যায়নে চলে যাই। আজকের পাঠ থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, জগদীশচন্দ্র কোথা থেকে উচ্চশিক্ষা লাভ করেন, এটা আমরা পড়েছি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। জগদীশচন্দ্র বেশি পরিচিতি লাভ করেন কেন? বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। এবং সবশেষে যে প্রশ্নটি তোমাদের করতে চাই, তিনি 1895 সালে কি আবিষ্কার করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেছেন, যেটার প্রয়োগ ঘটেছে আজকের দিনে রেডিও, টেলিভিশন, বেতার, রাডার সব বিভিন্ন মাধ্যমে।
তো বন্ধুরা, তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সবশেষে জগদীশচন্দ্র বসু সম্পর্কে 5টি বাক্য লেখো। তোমার নিজের মতো করে জগদীশচন্দ্র সম্পর্কে তুমি তোমার নিজের ভাষায় 5টি বাক্য লিখবে। এই ছিল আমাদের বাড়ির কাজ। সবশেষে আজকে নীতিবিধানে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে আত্মবিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, মনের মধ্যে সবসময় বিশ্বাস রাখবে, দৃঢ় মনোবল রাখবে। এই দৃঢ় মনোবলটাই হচ্ছে তোমার বিশ্বাস। যে কোনো কাজে আগে থেকে হেরে যাবে না, বরঞ্চ চেষ্টা করবে যে হ্যাঁ আমিও পারি, আমিও পারবো। সেটা যে কোনো কাজ হতে পারে, পড়ালেখা হতে পারে, দুর্যোগ মোকাবেলা, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা, বিপদ থেকে উদ্ধার হওয়া। সে কোনো পরিস্থিতিতে তুমি যখন দৃঢ় মনোবল নিয়ে, দৃঢ় মন নিয়ে, মনকে শক্তিশালী করে তুমি যখন সিদ্ধান্ত নিতে পারবে, কাজ করতে পারবে, তুমি যখন চেষ্টা করবে জয়লাভ করার, এটাই হচ্ছে তোমার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা থাকলে তুমি যে কোনো কাজে এক ধাপ এগিয়ে যাবে, জয়ের ক্ষেত্রে তুমি আরও বেশি এগিয়ে থাকবে অন্যদের থেকে। এই জন্য সবসময় মনের মধ্যে দৃঢ় মনোবল অর্থাৎ এই আত্মবিশ্বাস রাখবে, তাহলে তুমি সফলতা অর্জন করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।